শিক্ষার্থী বন্ধুরা, সরি 4 মিনিট লেট হয়ে গেছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। একদম ঠিক আছে, শব্দ সাউন্ড বোঝা যেত না বন্ধুরা, ঠিক আছে। ওকে, আমরা 30 সেকেন্ড পর শুরু করি। মোটামুটি সবাই ক্লাসে জয়েন করুক নাকি? তোহা ক্লাসে এসছো? তোহা থ্যাংক ইউ। তোহা আমার খুবই স্নেহের ছোট ভাই, ও মেডিকেল কলেজে পড়ে। আফরিন, ফেরদৌস, নাজনীন জামান, তিথি, আলভিনুর এসছো না? থ্যাংক ইউ। তৌফিক, ওমর, সুলতানা নাসরিন, মাস্তুরা খাতুন, সবাই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। মীর সামিদ ইসলাম, তৌফিক, ওমর, নাফিস, রাফিউল ইসলাম, অভি, নাফিস, সাদিক, সিয়া কিং, এসপি দাস। কি অনেকদিন পর ক্লাস করলাম নাকি? অনেকদিন পর মনে হয় তোমাকে দেখলাম। শাকিলা খাতুন, ওম্মে রুমান, জুথি, অর্পা জামান। সততা বোধে রেগুলার ক্লাস করছে না ভাই। তোমাদের ক্লাস আমি সামনে শনিবার থেকে শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমরা নিয়মিত ক্লাস করতে পারবা সামনে শনিবার থেকে। আমি আজকে অবশ্য তোমাদের গ্রুপে পোস্ট দেবো। সততা, মাকসুদা ইসলাম, শশী সিদ্দিকা, ওয়াকার হাসান, আয়েশা সিদ্দিকা, পিঙ্কি, সাইদ আতিক, প্রলয় কুমার, অনিন্দিতা, মণিগ্রাম, মাহফুজা, শিরিন, লিপি, সাদরুল। এই তোমাদের ফার্স্ট ইয়ারে পোলাপার মনে স্লো হয়ে গেছে, বুঝছো? এতক্ষণ লাগে কেন 100 স্টুডেন্ট পার হতে, বলো দেখি। মুক্তাসিদ সাদিক, রিক্তা সরকার ক্লাসে আসো, ইস্তিয়াক আহমেদ, তিলোত্তমা মজুমদার, নিশাত সানজিদা, তাই না? সেকেন্ড ইয়ারের পোলাপান তো দেখি তোমাদের এখন অ্যাক্টিভ হয়ে গেছে ক্লাসগুলো ডিলিট করার কারণে। এখন দেখছি তোমাদের ক্লাসগুলো ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, ওটা কিন্তু এখন বেশ অ্যাক্টিভ হয়েছে। দেখো 100 স্টুডেন্ট কতক্ষণ লাগে, কত মিনিট হলো আমার ক্লাসে আসা? 2 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, ওকে, মোটামুটি 100 স্টুডেন্ট হয়ে গেছে, আমরা ক্লাস শুরু করতে পারি। ওকে, তো দেখো সেটা হলো আমরা যে টপিকসটা শুরু করবো। আচ্ছা, 2-1জন স্টুডেন্ট আমাকে বলেছ ভাইয়া এমআরআই, তারপর হচ্ছে ওই যে ইউভি রশ্মি ব্যবহার করে জাল টাকা, পাসপোর্ট শনাক্তকরণ, এগুলো নিয়ে আমি আলোচনা করব। অসুবিধা নাই, এগুলো খুব জটিল বা ক্রিটিক্যাল কোনো বিষয় না, বা এগুলোর ভিতর থেকে প্রশ্ন দেওয়ার মতো কোনো প্রশ্ন আসলে নাই। কি বুঝতে পেরেছো ভাই? আমরা বেসিক্যালি সেই জিনিসগুলো ভিতর থেকে পড়ার চেষ্টা করব, যেগুলো থেকে ভিতর থেকে প্রশ্ন হতে পারে। তো আজকে যে টপিকসটা আমরা শুরু করব সেটা হচ্ছে জৈব যৌগের বিশোধন ও বিশ্লেষণ, অর্থাৎ কোনো মিশ্রণ থেকে জৈব যৌগগুলোকে পৃথক করা বা বিশুদ্ধকরণ করাগুলো আমরা শুরু করব। এবং এই এই যে জৈব যৌগের পৃথকীকরণের বেশ কিছু পদ্ধতি আছে। কঠিন যৌগগুলোকে পৃথক করার জন্য একরকম পদ্ধতি ব্যবহার করা হয়, তরলগুলাকে পৃথক করার জন্য একরকম পদ্ধতি ব্যবহার করা হয়, গ্যাসীয়গুলাকে পৃথক করার জন্য একরকম পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিগুলোর নাম জানতে হবে। যেমন কঠিনগুলাকে পৃথক করার জন্য বেশ কিছু পদ্ধতি আছে। তোমরা তোমাদের বইয়ের 144 নম্বর পেজটা বের করবা ভাই, 144। কঠিন জৈব যৌগ পৃথকীকরণের যে পদ্ধতিগুলো আছে, যেমন কি কি আছে দেখো একটু। কেলাসন, তারপর হলো আংশিক কেলাসন, তারপর হচ্ছে ঊর্ধ্বপাতন, তারপর হচ্ছে দ্রাবক নিষ্কাশন, তারপর হলো বাষ্পপাতন। সাধারণত কঠিন জৈব যৌগগুলোকে তার মিশ্রণ থেকে আমরা পৃথকীকরণ বা বিশুদ্ধকরণ করি এই পদ্ধতিগুলো থেকে। তো মজার ব্যাপার হলো তোমাদের এনসিটিভির যে বইগুলো আছে, মানে তোমাদের বোর্ড বই যেগুলোকে তোমরা বলো, প্রত্যেকটা বইয়ের এগুলো বর্ণনা ছবি টবি সহ দেওয়া আছে। কি কথা বুঝতে পেরেছো ভাই? কিন্তু তোমাদের পরীক্ষায় মেনে লাগে, এগুলোর সংজ্ঞা লাগে। তবে বিষয়টা, পদ্ধতিটা খুব ভালো করে বুঝে রাখতে হবে। তুমি ছবি আঁকানো না শিখো, ভিতরের বর্ণনাগুলো ভালো করে না পড়ো, কিন্তু বিষয়গুলোর সম্পর্কে ডিটেলস তোমাকে জেনে রাখতে হবে।
না হলে তুমি ভিতর থেকে এমসিকিউ দিলে অ্যান্সার করতে পারবা না কি, ঠিক আছে? এই জন্য যেমন এই যে দ্রাবক নিষ্কাশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই দ্রাবক নিষ্কাশন এই টপিক থেকে অঙ্ক আছে। আমি আগে মোটামুটি 3-4 বছর আগে স্টুডেন্টদের এই দ্রাবক নিষ্কাশনের অঙ্কগুলো আমি করাতাম না, শুধুমাত্র নেক্সট টাইম যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিত, শুধু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিত, পরবর্তীতে অ্যাডমিশন টেস্টের সময় শুধু করাতাম। তো ইদানিং দেখছি সব বইগুলোতে, যদি এখনও ফাইনাল পরীক্ষাতে এই দ্রাবক নিষ্কাশন থেকে কোনো অঙ্ক দেয় নাই, কিন্তু আমি দেখলাম বিভিন্ন অ্যাডমিশন টেস্টের, বিশেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোতেও এমসিকিউয়ে এই দ্রাবক নিষ্কাশন থেকে অঙ্ক দিয়ে ফেলেছে এমসিকিউয়ে। তো যেহেতু বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ পরীক্ষাগুলোতে দ্রাবক নিষ্কাশন থেকে দিয়েছে, তোমাদের তো দিয়ে দিতে পারে আসলে। এই কারণে আমি কিন্তু গত 2 বছর থেকে বা এই দ্রাবক নিষ্কাশনের অঙ্কগুলো আমি এদেরই করাই, মানে একাডেমিকেই করাই। আমার এখানে ক্লাস না করা পর্যন্ত তোমরা শুধুমাত্র বই বের করে যদি অঙ্কগুলো করতে যাও, আমার ধারণা খুব জটিল লাগবে, কিন্তু ক্লাস করার পর খুব মজা লাগবে, তখন আর জটিল লাগবে না। কি কথা বুঝতে পেরেছো ভাই? এই পদ্ধতিগুলো আমরা কিন্তু ডিটেলস জানবো, কিন্তু আমি ডিটেলস জানাবো তোমাদের, ডিটেলস বুঝবা তোমরা, কিন্তু ডিটেলস তোমাদেরকে পড়তে হবে এমন কোনো কথা নাই। সংজ্ঞাগুলো পড়তে হবে আর ডিটেলস বুঝে রাখলেই তোমরা এমসিকিউ অ্যান্সারগুলো করতে পারবা। তাহলে কোনো মিশ্রণ থেকে কঠিন পদার্থগুলো পৃথকীকরণের এই পদ্ধতিগুলো আমরা ব্যবহার করে থাকি। তরল পদার্থের পৃথকীকরণের ক্ষেত্রে 122 জন স্টুডেন্ট এখন পর্যন্ত এসছে। আছে কি ভাই বলো তো? আমি একটু পরে লিখছি। আচ্ছা লিখি। এটা হলো কঠিন জৈব যৌগের মিশ্রণ থেকে কঠিন পদার্থগুলোকে পৃথকীকরণে এই পদ্ধতিগুলো আমরা আসলে ব্যবহার করে থাকি। ওকে, এবার তরলগুলোকে পৃথক করতে গেলে আমরা কোন পদ্ধতিগুলো ব্যবহার করি দেখো। সাবমিট দেখা যায় তো এখানে, না? পাতন, আংশিক পাতন, সমস্ফুটন পাতন, নিম্নচাপ পাতন, দ্রাবক নিষ্কাশন, আর একটা আছে বাষ্প পাতন। ঠিক আছে? যে তরল জৈব যৌগগুলোকে তার মিশ্রণ থেকে পৃথক করার জন্য আমরা এই পদ্ধতিগুলো ব্যবহার করি। পাতন, আংশিক পাতন, সমস্ফুটন পাতন, নিম্নচাপ পাতন, দ্রাবক নিষ্কাশন আর বাষ্প পাতন। আর গ্যাসীয়র জন্য তেমন কোনো পদ্ধতি নাই, বোধহয় ছোট দুটা পদ্ধতি আছে, ওইটা আমরা পরে আলোচনা করব। যেমন সম্ভবত 2014 সালে, জানো, এইচএসসি 2014-তে সব বোর্ডের বোধহয় 1 প্রশ্নে পরীক্ষা হয়েছিল, এবং সেই বছর এই নিম্নচাপ পাতন থেকে 2টা এমসিকিউ দিয়েছে। তোমরা চিন্তা করতে পারবা না, এই নিম্নচাপ পাতন থেকেই 2টা এমসিকিউ দিয়েছে। কি বুঝতে পেরেছো? এই সংজ্ঞাটাও খুব গুরুত্বপূর্ণ, এই সংজ্ঞাটাও দেয় কিন্তু। তাহলে আমরা তরল পদার্থগুলোকে পৃথক করতে গেলে যে পদ্ধতিগুলো ব্যবহার করি, পাতন, আংশিক পাতন, সমস্ফুটন পাতন, নিম্নচাপ পাতন, দ্রাবক নিষ্কাশন আর হলো বাষ্প পাতন। কি ঠিক আছে? আমরা এখন যেটা শুরু করব ভাইয়া, এখন এই যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলো, আচ্ছা নেটওয়ার্কে তো কোনো ডিস্টার্ব নেই না ভাই, থ্যাংক ইউ। তো এই পদ্ধতিগুলো সম্পর্কে জানবো। তো আমি যেগুলোর নাম লিখলাম এগুলোর বাইরেও আরেকটা গুরুত্বপূর্ণ পৃথকীকরণের পদ্ধতি আছে, যেটা হলো ক্রোমাটোগ্রাফি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্রোমাটোগ্রাফি থেকে কিন্তু ব্যাপক প্রশ্ন তোমাদের পরীক্ষায় হয়, ফাইনাল পরীক্ষা বলো আর অ্যাডমিশন টেস্ট বলো না কেন, ক্রোমাটোগ্রাফি থেকে কিন্তু ব্যাপক প্রশ্ন হয়। তো একটু দেখি, আমরা শুরু করি তাহলে ভাই আজকে একটু। প্রথমে আমরা শুরু করব আজকে কেলাসন। কেলাসন বা স্ফটিকীকরণ, ক্রিস্টালাইজেশন যাকে বলে থাকি আমরা, স্ফটিকীকরণ। আসলে কেলাস জিনিসটা কি জানো? কেলাস গঠন অনুসারে, যদিও এগুলো তোমাদের এখন নাই, তারপরও শোনো, কেলাস জিনিসটা আসলে কি এইটা তোমাকে নিশ্চয়ই জানতে হবে। যেহেতু তুমি কেলাসন তৈরি করছো, মানে কেলাসন প্রক্রিয়ায় যেহেতু কঠিন যৌগগুলোকে তার মিশ্রণ থেকে পৃথক করবা,
গঠন অনুসারে কঠিন পদার্থ হচ্ছে দুই প্রকার, একটা হলো দানাদার, আর একটা হলো অদানাদার। গঠন অনুসারে কঠিন পদার্থ হলো দুই প্রকার, একটা হলো দানাদার আর একটা হলো অদানাদার। ঠিক আছে, তো যতগুলো কঠিন পদার্থ আমাদের পৃথিবীতে আছে তাদের বেশিরভাগই কিন্তু দানাদার। তো এখন যদি বলি দানাদার পদার্থ আসলে কি, নিশ্চয়ই বলবা তাদের দানা আছে, তাদেরকে দানাদার পদার্থ বলা হয়। দানা জিনিসটা তাহলে কি? অর্থাৎ যে সকল কঠিন পদার্থের একটা নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠন আছে, নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠন, যেসব কঠিন পদার্থের একটা নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠন আছে তারা হচ্ছে দানাদার। আর এই নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠন মানে বোঝো, আছে না বিভিন্ন গঠন, টেট্রাহেড্রাল মানে যে চতুস্তলকীয়, অক্টাহেড্রাল অষ্টতলকীয়, ঘনক, এরকম নির্দিষ্ট একটা শেপ আছে, আকৃতি আছে, নির্দিষ্ট একটা ত্রিমাত্রিক গঠন আছে, তাদেরকে বলি আমরা দানাদার। আর যাদের নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠন নাই, যেমন ধরো কয়লা, কাঁচ, এগুলোর কিন্তু নির্দিষ্ট কোনো ত্রিমাত্রিক গঠন নাই, ফলে এইসব পদার্থগুলোকে বলে থাকি আমরা অদানাদার। যেহেতু দানাদার পদার্থগুলোর নির্দিষ্ট একটা ত্রিমাত্রিক গঠন আছে, এই কারণে এদের কিন্তু নির্দিষ্ট একটা গলনাঙ্ক আছে। বাট অদানাদার পদার্থগুলোর যেহেতু নির্দিষ্ট কোনো ত্রিমাত্রিক গঠন নাই, এই কারণে এদের কিন্তু নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নাই। ঠিক আছে, তোমাকে কেউ বলতে পারবে না যে কয়লার গলনাঙ্ক আসলে কত কি। ঠিক আছে, এটা তাহলে আমরা এই যে দানাদার, এই দানাদার পদার্থগুলোকে পৃথক করব কোনো মিশ্রণ থেকে, যে পদ্ধতির নাম কি ভাই বলো তো? কেলাসন। ঠিক আছে, যে যৌগগুলো হয় যেগুলো পৃথক করি সেগুলোকে আমরা কেলাস আকারে পৃথক করি, প্রক্রিয়াটার নাম হলো কেলাসন। তাহলে এইটুকু ক্লিয়ার ভাইয়া তোমরা, যে গঠন অনুসারে কঠিন পদার্থ হচ্ছে দুই প্রকার, একটা হলো দানাদার যাকে আমরা স্ফটিক আকারও বলে থাকি আর কি, আর একটা হলো অদানাদার। দানাদার বা এই যে কেলাসিত যৌগ বা স্ফটিক আকৃতি যৌগ কারা? যাদের নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠন আছে, এদেরকেই বলি আমরা দানাদার বা কেলাসাকার। এই দানাদার মানে কিন্তু কেলাসাকার। যেসব কঠিন পদার্থের নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠন আছে তাদেরকে আমরা দানাদার বলে থাকি, আর যাদের নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠন নাই তাদেরকে আমরা অদানাদার বলে থাকি। ওকে, দানাদার পদার্থগুলোর যেহেতু একটা নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠন আছে, এই কারণে এদের কিন্তু একটা নির্দিষ্ট গলনাঙ্ক আছে। আর অদানাদার পদার্থগুলোর যেহেতু নির্দিষ্ট কোনো ত্রিমাত্রিক গঠন নাই, এই কারণে এদের কোনো গলনাঙ্ক নাই। এখন আমরা দেখব যে কোনো একটা কঠিন পদার্থকে তার মিশ্রণ থেকে কেলাসন প্রক্রিয়ায়, অর্থাৎ দানাদার পদার্থে পরিণত করে স্ফটিকীকরণ করে কিভাবে মিশ্রণ থেকে পৃথক করি, সেই পদ্ধতিগুলো সম্পর্কে আমরা ডিটেলস জানবো। আমি তোমাদের ডিটেলস বুঝাবো, কিন্তু তোমরা পড়বা খুবই সামান্য। কতটুকু? তোমাদের কনসেপ্ট বুকে আমি যতটুকু দিয়েছি ততটুকুই, শুধু সংজ্ঞা টঙ্গাগুলো দিয়েছি, দু একটা উদাহরণ দিয়েছি, হয়তো কিছু পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দিয়েছি, ওগুলোই শুধুমাত্র পড়বা। কিন্তু জিনিসটা কি এইটা আমি তোমাদের ডিটেলস বুঝাবো, টেনশন নাই। ওকে, দেখো এগুলো সবই কিন্তু প্র্যাকটিক্যাল বিষয় ভাইয়া, বুঝছো? প্র্যাকটিক্যাল কিভাবে কাজটা করতে হয় সেটা তোমরা শুধু আমার কাছ থেকে শুনে নাও, তাহলেই বুঝতে পারবা প্রক্রিয়াটা আসলে কেমন। ওকে, ধরো ল্যাবরেটরিতে তুমি গেলা, তোমাকে ধরো সোডিয়াম ক্লোরাইড নেওয়া হলো, একটা উদাহরণ দিই, একটা অজৈব যৌগ দিয়ে উদাহরণ দিচ্ছি আমরা। সোডিয়াম ক্লোরাইড দেওয়া হলো, সোডিয়াম ক্লোরাইড। তো তোমাকে একটা সোডিয়াম ক্লোরাইডের নমুনা দেওয়া হলো, নমুনা দিয়ে বলা হলো তার মানে তোমাকে যে সোডিয়াম ক্লোরাইডটা দেওয়া হয়েছে সেটা কিন্তু বিশুদ্ধ না, অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড দেওয়া হয়েছে, মানে ভেজাল সহ। দিয়ে তোমাকে বলা হলো যে এখান থেকে তুমি বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের শতকরা পরিমাণ বের করো। শতকরা পরিমাণ তোমাকে বের করতে বলা হলো। আমার কথা বুঝতে পেরেছো? যে তোমাকে একটা নমুনা দেওয়া হলো, সোডিয়াম ক্লোরাইডের একটা নমুনা দেওয়া হলো, দিয়ে বলা হলো যে তোমাকে যে নমুনাটা দেওয়া হলো এই নমুনার মধ্যে কিন্তু বিশুদ্ধ অবিশুদ্ধ দুটা সোডিয়াম ক্লোরাইডই ভাই আছে। দিয়ে বলা হলো এখান থেকে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডটাকে তুমি পৃথক করো। ওকে, এবার কিভাবে আমরা বা শতকরা পরিমাণ বের করো। ধরো
টিচার তোমাকে যে সোডিয়াম ক্লোরাইডটা দিয়েছেন হয়তো এর মধ্যে 70% বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড আছে, ধরে নাও। যে তোমরা কোনো আজে বাজে কমেন্ট করো না ভাইয়া, বুঝছো? কারণটা হচ্ছে তোমাদের এখন এই প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে আমি থিওরিটিক্যাল বুঝাচ্ছি, তো যদি কারো কোনো প্রবলেম থাকে সেই কমেন্টটা করবা। তোমরা যদি নিজেরা আজে বাজে কমেন্ট করতে থাকো, অনেকের গুরুত্বপূর্ণ কমেন্ট হয়তো আমি দেখতে পাবো না, তখন ওটা প্রবলেমই থেকে যাবে। ওকে, তো দেখো ভাই যেটা বলছিলাম, ধরো টিচার তোমাকে যে সোডিয়াম ক্লোরাইডটা দিয়েছেন সেখানে 70% সোডিয়াম ক্লোরাইড আছে, ধরে নাও 70%। তো আমি প্র্যাকটিক্যাল করার পর যে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডটা আমি বের করার পর সেইটার শতকরা বের করে আমি দেখলাম আমার 60% বের হয়েছে। তার মানে বুঝতে হবে যে 10% সোডিয়াম ক্লোরাইড তুমি যখন পৃথক করেছ, ভেজাল যখন অপসারণ করেছ, সেই ভেজালের মধ্যে আমার 10% সোডিয়াম ক্লোরাইড কিন্তু চলে গেছে। কি ঠিক আছে? স্বাভাবিক তো, এটা থাকার কথা 70% আর তুমি বের করেছো 60%, তার মানে কি বাকি 10% তুমি ভেজালটা যখন পৃথক করেছো ওই ভেজালের সাথে বাকি 10% সোডিয়াম ক্লোরাইডে চলে গেছে। অথবা 70% টিচার দিয়েছেন, টিচার তো জানেন তোমাকে কতটুকু দিয়েছেন, তুমি বের করলা 80%। সামান্য কম বেশি হয়, 100% তো আর অ্যাকুরেট বের করা যায় না, তো তুমি ধরো 80% বের করলা। তার মানে কি তুমি যে সোডিয়াম ক্লোরাইডটা নিয়ে মানে বিশুদ্ধকরণ করেছো ওটা সম্পূর্ণ বিশুদ্ধকরণ হয়নি আসলে, কারণ তোমাকে টিচার দিয়েছেন 70% আর তুমি বের করে ফেলেছো 80% বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড। তার মানে কি 10% ভেজাল তোমার এর মধ্যে থেকে গেছে। কি কথা বুঝতে পেরেছ? যদিও 70% একবারে অ্যাকুরেট বের করাটা কঠিন হয়ে যায়, জাস্ট আমি উদাহরণ দিলাম। কি কথা ক্লিয়ার ভাইয়া? যে এই যে সোডিয়াম ক্লোরাইডটা এইটা তার ভেজাল থেকে কেলাস প্রক্রিয়ায় কিভাবে আমরা পৃথক করি সেইটা এখন আমি তোমাদের বোঝাবো। ওকে, তো সেইটা হলো তোমরা প্রথম যে কাজটা করতে হয় সেটা হলো ওই ভেজাল অবস্থায় এটার ওজনটা মেপে নিতে হয়, ওজনটা নির্ণয় করতে হয় যে তোমাকে টোটাল কতটুকু সোডিয়াম ক্লোরাইড দিতে ভেজাল সহ। তোমরা হয়তো ভাববা যে প্রথমে কেন আমাদেরকে এটা মেপে নিতে হয়। আমি যে বর্ণনাগুলো দিচ্ছি এই বর্ণনাগুলো তোমাদেরকে কিন্তু পড়তে হবে না, আমি বর্ণনাগুলো দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, জিনিসটা যেন বুঝতে পারো ভালো করে, এতে সংজ্ঞাটা ভুলে গেলে লিখতে পারবা, আর ভিতর থেকে যদি কোনো প্রশ্ন দেয় সেটা তোমার অ্যান্সার করতে সুবিধা হবে। তো তোমাকে প্রথমেই পুরো মানে ভেজাল সহ সোডিয়াম ক্লোরাইডের ভরটা তোমাকে নির্ণয় করতে হবে। এই কারণে তুমি তো ভাই বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের শতকরা পরিমাণ বের করবা, তাই না? তো শতকরা বের করার নিয়ম কি? যেটার শতকরা তুমি বের করবা তার পরিমাণকে মোট পরিমাণ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হয়। কি ঠিক আছে? যার শতকরা তুমি বের করবা তার পরিমাণকে মোট পরিমাণ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হয়, এটা তোমরা জানো শতকরা বের করা। তো তুমি যদি প্রথমেই পরিমাণটা ওজন করে না নেও, শেষে গিয়ে যখন তুমি ওই বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড তৈরি করে ফেলবা, ওর ভর নির্ণয় করলা, তুমি করার পর ওর পরিমাণকে তুমি মোট পরিমাণ দিয়ে ভাগ করবা, মোট ভর তখন তুমি কই পাবা? তুমি তো অলরেডি সেপারেট করে ফেলেছ বিশুদ্ধ আর অবিশুদ্ধ, তাই শুরুতেই তোমাকে এইটার ভরটা মেপে নিতে হবে। তাহলে ক্লিয়ার? টিচার যখন তোমাকে কোনো ভেজাল থেকে বিশুদ্ধ ধরো সোডিয়াম ক্লোরাইড পৃথক করতে দিল, তুমি প্রথমে কোন কাজটা করবা? প্রথমে মেপে নিবা যে টিচার তোমাকে মোট কতটুকু পরিমাণ দিয়েছে সোডিয়াম ক্লোরাইড মানে ভেজাল সহ, মেপে নিলা। নেওয়ার পর তোমাকে যে কাজটা করতে হবে এখন, এটাকে একটা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করতে হবে। উপযুক্ত দ্রাবক মানে তোমাকে যে পদার্থটা পৃথক করতে দিচ্ছে ওইটা কোন দ্রাবকে দ্রবীভূত হবে এরকম একটা দ্রাবক তোমাকে নির্ণয় করতে হবে। সেই দ্রাবকের চার্ট তোমার ল্যাবে দেওয়াই থাকবে। আর তোমাদের কনসেপ্ট বুকের তোমরা 144 নাম্বার পেজ নাম্বার 144 দেওয়া আছে, দেখবা যে দ্রাবকের একটা চার্ট দেওয়া আছে, যে প্রথমে দেওয়া আছে দেখবা হেক্সেন। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, তোমরা 144 নাম্বার পেজটা বের করে দেখবা বইয়ের, এই যেভাবে দেওয়া আছে না, যে লেখা আছে পোলারতা বাড়ছে, প্রথমে দেওয়া আছে হচ্ছে হেক্সেন, তার মানে হেক্সেন সবচেয়ে বেশি অপোলার। তারপর এই যে কমছে কমতে কমতে আবার এখান থেকে শুরু, কিন্তু মানে বিষয়টা কিন্তু এরকম করে এরকম এইভাবে, অর্থাৎ হেক্সেন সবচেয়ে কম পোলার। তারপর কি আছে আমাদের এখানে? টেট্রাক্লোরোমিথেন, তারপর টলুইন, তারপর ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, তারপর ইথোক্সিথেন, সবার শেষে আছে পানি। তার মানে পানি হচ্ছে সবচেয়ে বেশি পোলার। এখানে যতগুলো দ্রাবক আমরা ল্যাবে ব্যবহার করি পানি সবচেয়ে বেশি পোলার।
সাধারণত দ্রাবক হিসাবে পানিই ব্যবহার করা হয়, কখনো কখনো অন্যান্য দ্রাবকগুলো ব্যবহার করা হয়। অনেক সময় এমসিকিউ তোমাদের এটা দেয় যে নিচের কোন দ্রাবকটি সবচেয়ে বেশি পোলার, তাই এই চার্টটা তোমরা একটু দেখে রাখবা। এই চার্টটা আমি কপি করেছি তোমাদের বইয়ে, কবির স্যারের বই থেকে। অর্থাৎ এই যে কেলাসন, আংশিক কেলাসন, এই জিনিসগুলো আমি বেশিরভাগই কপি করেছি কবির স্যারের বই থেকে, কারণ কবির স্যারের বইয়ের ভাষাগুলো বা বিষয়গুলো বেশি ক্লিয়ার, এই কারণে এই টপিকসটা অন্তত কি ঠিক আছে। ওকে, তাহলে তোমাদের আমরা কি বললাম যে এখানে কিন্তু বই এভাবেই দেওয়া আছে, তো তোমাদের কবির স্যারের বই আমি এভাবেই কপি করেছি। অর্থাৎ সবার আগে এগুলো মানে এখান থেকে শুরু, এ সবচেয়ে বেশি কম পোলার, পোলার তো বাড়ছে, বাড়তে বাড়তে এখান থেকে গিয়ে আবার এখান থেকে শুরু দে, এইটা হলো সবচেয়ে বেশি পোলার, অর্থাৎ পানিটা হলো এখানকার সবচেয়ে বেশি পোলার। তাহলে কি বলছিলাম, যে পদার্থটাকে আমরা পৃথক করব মিশ্রণ থেকে, সেটার জন্য একটা উপযুক্ত দ্রাবক আমরা নির্বাচন করব। যদিও পানি সাধারণত প্রধান দ্রাবক হিসাবে ব্যবহার করে থাকি, এছাড়া এই দ্রাবকগুলো ব্যবহার করা হয়ে থাকে। ধরো সোডিয়াম ক্লোরাইডকে আমরা পানিতে দ্রবীভূত করলাম, করার পর উত্তপ্ত করব। কি বললাম, এই যে আমাকে যে ভেজালযুক্ত সোডিয়াম ক্লোরাইডটা দেওয়া হয়েছে, এইটা পানিতে দ্রবীভূত করে উত্তপ্ত করব। উত্তপ্ত করার পর আমরা সেকে নিব। সেকে নিব কেন? কারণ ওই যে উত্তপ্ত অবস্থায় যে অপদ্রব্যগুলো দ্রাবকে দ্রবীভূত হয়নি সেগুলো পৃথক হয়ে যাবে। কি ঠিক আছে, প্রথম কাজটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ল্যাবে এই কাজগুলো করতে হয়। এই ভেজালযুক্ত সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করে উত্তপ্ত করতে হয় এবং উত্তপ্ত অবস্থাতে সেকে নিতে হয়। নিলে কি হবে, যে যেসব অপদ্রব্যগুলো এই দ্রাবকে দ্রবীভূত হবে না সেগুলো পৃথক হয়ে যাবে। ওগুলো পৃথক করার পর আমরা রুম টেম্পারেচারে আমার দ্রবণটাকে রেখে দিব। এখন রেখে দিলে আস্তে 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 কী হবে ভাই জানো, শীতল হতে থাকবে আর সোডিয়াম ক্লোরাইডের দানা তৈরি হতে থাকবে। তবে এই কাজটা কিন্তু করা যাবে না ভাইয়া, জানো যে তুমি করলা কি, বরফের মধ্যে দিয়ে দিলা। ধরো যে পাত্রতে তুমি প্র্যাকটিক্যালটা করছো সেই পাত্রটা বরফের মধ্যে দিয়ে দিলা, দিয়ে ধাম করে ঠান্ডা করলা, তাহলে কিন্তু কেলাসের মান ভালো হবে না। অর্থাৎ শীতলীকরণ যত ধীরে ধীরে হবে, এই সোডিয়াম ক্লোরাইড অণুগুলো তত কাছাকাছি আসতে সহজ হবে, ফলে দানা তৈরি হওয়াটা, কেলাস তৈরি হওয়াটা সহজ হবে, ভালো মানে কেলাস পাবো আমরা। এভাবে মোটামুটি যখন রুম টেম্পারেচারে চলে আসবে আমার দ্রবণটা, তখন দেখা যাবে যে দ্রবণের নিচের দিকে সোডিয়াম ক্লোরাইড কেলাসিত হয়ে গেছে। এবার আমরা আমাদের নিরাপত্তার জন্য 2-1 ফোঁটা এই সেল দিতে পারি। এক্ষেত্রে তোমরা ভাবছো এই সেল দিব কেন ভাইয়া, যদি আমার দ্রবণের মধ্যে কেলাসিত হওয়ার পর আরও যদি কিছু সোডিয়াম ক্লোরাইড থেকে থাকে, তাহলে এই সেল দিলে কি হবে, এখান থেকে ক্লোরাইডটা এসে সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, ফলে সোডিয়াম ক্লোরাইডের আয়নিক গুণফলে মান আরও বেড়ে যাবে, ফলে সে তার দ্রাব্যতার গুণফলকে অতিক্রম করবে। ফলে যদি কোনো সোডিয়াম থেকে থাকে, না থাকলো, তাহলে সেগুলোও সোডিয়াম ক্লোরাইড আকারে অধিক্ষিপ্ত হয়ে যাবে সেখানে। এবার কি করব ভাইয়া জানো, আমরা সেকে নিব, সোডিয়াম ক্লোরাইডটাকে ফিল্টার করে নিব, যাকে আমরা বাংলায় বলি পরিস্রাবণ। তোমাদের বইয়ে তো পরিস্রাবণ লেখা আছে, ফিল্টার করে নিব। ফিল্টার করে নেওয়ার পর আমাদের ফিল্টার পেপারের উপর সোডিয়াম ক্লোরাইড থেকে যাবে এবং ওই সোডিয়াম ক্লোরাইডটাকে একটু আবার 2-1 বার দ্রাবক দিয়ে একটু ধুয়ে নিলাম আর কি, নিলে পরিপূর্ণভাবে বিশুদ্ধকরণ হবে। এরপর এই যে ফিল্টার পেপারের উপর আমাদের সোডিয়াম ক্লোরাইডটা থেকে গেল, এই তোমরা কি লিখছো এত? আসসালামু আলাইকুম। আচ্ছা হয়ে গেছে ভাই, উজ্জ্বল ভাই এসছে। ও আচ্ছা, জিন্না তারা কাকুলি লিখেছো ভাই, আপনি কি আহসানুল কবির স্যারের বই নাকি হাজারি স্যারের বই পড়েছেন? আমি সবগুলা বই পড়েছি ভাই। তোমাদের কনসেপ্ট বুকটা যখন আমি তৈরি করেছি সবগুলা বই আমি পড়েছি, সবগুলো বই থেকেই তোমাদের কনসেপ্ট বুকটা বানানো আছে। সাধারণত যে টপিক্সটা যে বই ভালো সেই টপিক্সটা সেই বই থেকে আমি কপি করি আর কি, বুঝতে পেরেছ, বা করেছি আর কি। তো যাক, যেটা বলছিলাম তোমাদের বেশিক্ষণ আর পড়াবো না। উজ্জ্বল ভাই এই টপিক্সটা আমি একটু শেষ করি ভাই, করলাম। উজ্জ্বল ভাই এসে একটু জরুরি ব্যাপার। তো দেখো ভাই, সোডিয়াম ক্লোরাইড কি বললাম আমরা, শীতল করার পর যখন আমরা ফিল্টারিং করে নিব, ফিল্টার করব, ফিল্টার পেপারের উপর বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড থেকে যাবে আর নিচে দ্রাবকটা
মানে পরিশ্রুত যে দ্রবণটা সেটা থেকে যাবে। আমরা একটু ওই পরিশ্রুত দ্রবণের মধ্যে 2-1 ফোঁটা HCl দিয়ে আবার চেক করতে পারি যে ওখানে কোনো অদক্ষেপ তৈরি হচ্ছে কিনা। যদি কোনো অদক্ষেপ মানে কেলাস তৈরি হয় তাহলে আমরা বুঝবো যে ওর মধ্যে সোডিয়াম ক্লোরাইড আরও আছে। আর যদি না তৈরি হয় তাহলে বুঝবো যে না আমার ওর মধ্যে আর কোনো সোডিয়াম ক্লোরাইড যায়নি। এইবার মনে করো ভাইয়া এই যে ফিল্টার পেপারের উপর থেকে গেল সোডিয়াম ক্লোরাইড, এইটাকে কি করতে হয় জানো, এখন অন্য একটা ফিল্টার পেপারে জড়িয়ে একটু চাপ দিতে হয়। তাহলে হয় কি এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যে আর্দ্রতাটুকু থাকে, যে পানিটুকু থাকে, সেটা ফিল্টার পেপার দ্বারা শোষণ হয়ে যায়। ওকে, এরপর ওই সোডিয়াম ক্লোরাইডটাকে অনেক সময় ল্যাবে ওভেন থাকে, অথবা ওভেনের মধ্যে দিতে হয়, অথবা এই যে এরকম একটা পাত্র থাকে, বুঝছো, এরকম একটা পাত্র থাকে ল্যাবে, এই যে এরকম একটা পাত্র থাকে যেটার নাম হচ্ছে ডেসিকেটর। এই ডেসিকেটর এই পাত্রটার ভিতরে দেওয়া থাকে ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এরকম নিরোধক পদার্থ দেওয়া থাকে, এরকম নিরোধক পদার্থ দেওয়া থাকে। তো আমরা ওই যে সোডিয়াম ক্লোরাইডটা ফিল্টার পেপারের উপর থেকে গেল, ওই সোডিয়াম ক্লোরাইডটা যদি ভাই এখন ওভেনের মধ্যে দিই, তাহলে ওই যে আচ্ছা তোমরা গোসল করার পর, আমি মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বলছি, তোয়ালা দিয়ে বা গামছা দিয়ে চুলটা মুছে নেওয়ার পর চুল থেকে কি সম্পূর্ণ পানি রিমুভ হয়? অনেকে কিন্তু আবার যদি জরুরি কোনো প্রয়োজন থাকে তাহলে হেয়ার ড্রায়ার দিয়ে কিন্তু চুলগুলো শুকিয়ে নেয়, বা অনেকে রোদে দাঁড়িয়ে কিন্তু চুল শুকায় নেয়। অর্থাৎ শুধুমাত্র গামছা বা তোয়ালা দিয়ে তুমি চুলের সব পানিগুলোকে রিমুভ করতে পারবা না। এই সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও তাই, তুমি ফিল্টার পেপার দিয়ে জড়িয়ে ধরলেই কি মনে করছো সোডিয়াম ক্লোরাইডের সব পানিটুকু ওখান থেকে দূরীভূত হয়ে যাবে? তা কিন্তু হবে না, কিছু আর্দ্রতা থেকেই যায়। সেইটাকে দূরীভূত করার জন্য ওটাকে আমাদের ওভেনের মধ্যে দিতে হয়, অথবা এর মধ্যে কিছুক্ষণ রেখে দিতে হয় ডেসিকেটরের মধ্যে। তখন কি হয় জানো, এই যে নিরোধক পদার্থগুলো আছে না, এই নিরোধক পদার্থগুলো ওই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যে আর্দ্রতাটুকু থাকে, যে পানিটুকু থাকে, শোষণ করে নেয়, নিয়ে একদম পিওর সোডিয়াম ক্লোরাইডটা আমরা পেয়ে গেলাম। এইবার এই সোডিয়াম ক্লোরাইডের ভর নির্ণয় করতে হয়। ভর নির্ণয় করে আমরা দেখবো যে কতটুকু সোডিয়াম ক্লোরাইড আমার এখানে হলো। এর ভর মনে করো W1, আর আগে ধরো মোট ভর নির্ণয় করেছিলাম W। এইবার আমরা সহজেই বের করে ফেলতে পারবো যে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের শতকরা পরিমাণ কত। তাহলে W1 যেটা আমরা এই মাত্র পেলাম, ওটাকে মোট পরিমাণ দিয়ে W দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলেই শতকরা পেয়ে যাব। এইভাবেই ভাই, এভাবেই কোনো মিশ্রণ থেকে কঠিন পদার্থগুলোকে কেলাস আকারে পৃথক করাকেই বলি আমরা কেলাসন। কি ক্লিয়ার কিনা বলো? আমি এতক্ষণ ধরে যে বর্ণনাগুলো দিলাম সেই বর্ণনাগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা বলো? এত কথা পড়তে হবে না তোমাদের, এত জিনিস পড়তে হবে না, শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার্থে আমি বললাম। এখন তোমরা আমাকে একটু বলো যে ব্যাপারটা বুঝতে পারলা কিনা, যে কি করতে হয়। আমি আরেকবার বলে যাব, দেখো আরেকবার আমি বলতেছি। এখন শোনো, যে তোমাকে টিচার ল্যাবে যে সোডিয়াম ক্লোরাইডটা দিবে, অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড, সেখান থেকে তোমাকে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড পৃথক করতে হবে। প্রথমে তোমাকে ওটার ভর নির্ণয় করবা, মনে করো টোটালটার ভর হচ্ছে W গ্রাম। এরপর একটা উপযুক্ত দ্রাবক নির্বাচন করে সেই দ্রাবকে আমাদের এই সোডিয়াম ক্লোরাইডটাকে দ্রবীভূত করতে হবে। করার পর উত্তপ্ত করতে হয়। বলো উত্তপ্ত করতে হয় কেন ভাই? কারণ উত্তপ্ত করতে হয় এই জন্য যে উত্তপ্ত অবস্থাতেও যে অপদ্রব্যগুলো দ্রবীভূত হবে না তাদেরকে আমরা পৃথক করব। উত্তপ্ত করার পর ওটাকে ফিল্টার পেপার দিয়ে সেকে নিলে অপদ্রব্যগুলো আলাদা হয়ে যাবে। এরপর দ্রবণটাকে ল্যাবে রেখে দিতে হয়। ধীরে 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 তাপমাত্রা কমতে থাকে, আর সোডিয়াম ক্লোরাইডটা দ্রবণ থেকে কেলাসিত হতে থাকে। হতে হতে মোটামুটি যখন রুম টেম্পারেচারে চলে আসে তখন আরও 2-1 ফোঁটা এই সেল দিয়ে দেখতে হয় যে আরও কেলাসিত হয় কিনা সোডিয়াম ক্লোরাইড। যে সম্পূর্ণ, অনেকে ভাবতে পারো ভাই এই সেল দিলে তো আমার সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ বেড়ে যাবে, তুমি ক্লোরাইড দিচ্ছ, সোডিয়াম তো আর দিচ্ছ না। কিটে তুমি 1000 ক্লোরাইড দাও না কেন, সোডিয়াম না থাকলে কি সোডিয়াম ক্লোরাইড গঠন হবে? হবে না। তো এভাবে সোডিয়াম ক্লোরাইডটার দ্রবণটাকে এবার ফিল্টার পেপার দিয়ে সেকে নিলে নিচে আমার পরিশ্রুত দ্রবণটা, ফিল্ট্রেট যেটাকে বলি আমরা, থেকে যাবে, আর ফিল্টার পেপারের উপর বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড থেকে যাবে। এটাকে আরেকটা ফিল্টার পেপার দিয়ে জড়িয়ে পানিটুকু, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যেটুকু পানি ছিল বা দ্রাবক যেটুকু ছিল সেটা আমাদের পৃথক হয়ে গেল। এরপর বাকি সোডিয়াম ক্লোরাইডটাকে একটা ওভেনের মধ্যে বা ডেসিকেটরের মধ্যে রেখে দিলে সম্পূর্ণ সোডিয়াম ক্লোরাইড আর্দ্র হয়ে যাবে।
অনাদ্র হয়ে যাবে। এবার ওই অনাদ্র সোডিয়াম ক্লোরাইডের ভরটা মেপে নিতে হবে, ধরি সেটা W1 গ্রাম। এখন ওর পরিমাণকে মোট পরিমাণ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে শতকরা পরিমাণটা ভাই আমাদের বের হয়ে যাবে। তাহলে ক্লিয়ার কিনা বলো? এখানে কিন্তু চমৎকার একটা জিনিস আমরা শিখলাম, জানো? সেইটা হলো যে এই যে আমাদের ডেসিকেটর, এইটার কাজ কি? কোনো রাসায়নিক পদার্থ শুষ্ক করতে কিন্তু এই ডেসিকেটর ব্যবহার করা হয়। এইটা তোমাদের ফাইনাল পরীক্ষাতেও এসছে একাধিকবার, জানো? আগের অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায় এটা আছে। 84 নাম্বার পেজের 6 নাম্বার এমসিকিউ, 84 নাম্বার পেজের 6 নাম্বার, একটু দেখো ভাই। 84 পেজের 6 নাম্বার, 84 নাম্বার পেজের 6, 84 পেজের 6 নাম্বার, 84 পেজ নাম্বার 84, কোশ্চিন নাম্বার হচ্ছে 6। দেখো একাধিকবার এসছে এটা, এই কোশ্চিনটা কিন্তু তোমাদের একাধিকবার এসছে। রাসায়নিক পদার্থকে শুষ্ক রাখতে ব্যবহৃত হয় কোনটি? রাজশাহী বোর্ড 15, দিনাজপুর বোর্ড 16তে এসছে। দেখো ডেসিকেটর, ক্যালোরিমিটার, বুনসেন বার্নার না ফিউম হুড? ডেসিকেটর। ওকে, এই এমসিকিউটা এসছে যে রাসায়নিক পদার্থকে শুকনো রাখতে ব্যবহৃত হয় কোনটি? ডেসিকেটর। সুশী সিদ্দিকা লিখেছ আপনি কলেজে কোন লেখকের বই কিনতে পারেন? আমি অনেকগুলা লেখকের বই লিখে দিই ভাই। আচ্ছা, থ্যাংক ইউ, বিষয়টা চমৎকার। এসপি দাস খুব ভালো বুঝতে পেরেছো ভাই, থ্যাংক ইউ। কি ক্লিয়ার? এই হলো ভাই আমাদের কেলাসন প্রক্রিয়ায় কোনো মিশ্রণ থেকে উপাদানগুলোকে পৃথক করা। জাস্ট আমি যে কথাগুলো বললাম এগুলো খুব সহজে তোমাদের এই বইয়ে দেওয়া আছে। দিনাজপুর বোর্ড 19-এ অলরেডি কোশ্চিনটা চলে এসছে ক নাম্বারে, যে স্ফটিকীকরণ বা কেলাসন আসলে কি। কেলাসন আর আংশিক কেলাসন একদম সেম। আংশিক কেলাসন পড়াইতে আমার 2-3 মিনিট লাগবে, একটু দেখো তোমরা, যেহেতু তোমরা কেলাসনটা খুব ভালো বুঝতে পেরেছ। দেখো একটু, কেলাসন হলো একটা উপাদানকে তার মিশ্রণ থেকে কঠিন করে পৃথক করলাম। আর আংশিক কেলাসন হলো, ধরো এ বি সি, এ বি সি 3টা উপাদান আছে, কঠিন পদার্থ আছে, মিশ্রণ থেকে এদেরকে আমরা কি করব ভাই বলো তো? কেলাস আকারে অংশ অংশে পৃথক করব। একটু আগে কি করলাম? যে একটা উপাদানকে তার মিশ্রণ থেকে পৃথক করলাম। আর এখানে মনে করো 3টা উপাদান আছে, এই 3টা উপাদানকে তার মিশ্রণ থেকে আমরা পৃথক করে বিশুদ্ধকরণ করব। কি আকারে? কেলাস আকারে। আর এই পদ্ধতিটার নামই হচ্ছে আসলে আংশিক কেলাসন। কি কথা ক্লিয়ার ভাই? যে 2 বা ততোধিক কঠিন পদার্থগুলোকে তার মিশ্রণ থেকে অংশ অংশে কেলাস আকারে পৃথক করে বিশুদ্ধকরণকেই বলা হয় আংশিক কেলাসন। বিষয়টা কিভাবে করতে হয় দেখো। অবশ্যই একটা উপযুক্ত দ্রাবক তো নির্বাচন করবই আমরা, এবং সেই দ্রাবকে এ বি এবং সি 3টার দ্রাব্যতা যেন একরকম না হয়, 3টার দ্রাব্যতা যেন ভিন্ন হয়। অর্থাৎ এ যতটুকু যত সহজে দ্রবীভূত হবে, মানে এ যেন একইভাবে দ্রবীভূত না হয়, এও যেন একইভাবে দ্রবীভূত না হয়। অর্থাৎ ওই যে দ্রাবকটা আমরা নির্বাচন করব সেই দ্রাবকে যেন এই 3টা উপাদানের দ্রাব্যতার পার্থক্য থাকে। মানে বিষয়টা এরকম, ধরো তোমরা 3 জন ছেলে, এ বি সি 3টা ছেলে দাঁড়িয়ে আসো। তা আমি বললাম আমি যখন বাঁশিতে ফু দিব তখন সবার আগে যে দৌড় শুরু করবে সে হলো অমুক, তার একটু পর যে দৌড় শুরু করবে সে হলো অমুক, আর সবার শেষে যে দৌড় শুরু করবে সে হলো অমুক। এভাবেই তো আমি তাদেরকে পৃথক করব, তাই না? যে আমি বাঁশিতে যখন হুইসেল দিব তখন সবার আগে যে দৌড় শুরু করব সে মনে করো এ, তারপর যে দৌড় শুরু করবে সে মনে করো বি, তারপর যে দৌড় শুরু করবে সে মনে করো সি। তো আমি যখন বাঁশিতে হুইসেল দিলাম 3 জন একসাথে দৌড় শুরু করলো, তাহলে কি ভাই আমি ওদেরকে পৃথক করতে পারবো? অবশ্যই পৃথক করতে পারবো না। পৃথক করতে হলে অবশ্যই এদের মধ্যে দৌড় দেওয়ার পার্থক্য থাকতে হবে। আমি তো ওভাবেই জানি যে সবার আগে যে দৌড় দিবে সে এ, তারপর যে দিবে সে বি, তারপর যে দিবে সে হচ্ছে সি। সুতরাং এই যে এদের ক্ষেত্রেও তাই, যে এরা যে দ্রাবকে দ্রবীভূত হবে 3 জনের দ্রাব্যতা যেন একরকম না হয়, এদের দ্রাব্যতার পার্থক্যের উপর ভিত্তি করে এদেরকে আমরা পৃথক করব। আর এই পদ্ধতির নামই হচ্ছে আংশিক কেলাসন। উজ্জ্বল ভাই আর 2 মিনিট হয়ে গেছে, এই টপিকটাকে শেষ করে
আচ্ছা প্লিজ দেখো তাহলে এখন এখন উপযুক্ত দ্রাবক আমরা নির্বাচন করলাম, দ্রাবক নির্বাচন করে একইভাবে উত্তপ্ত করলাম, উত্তপ্ত করার পর ওই যে সেকে নিলাম, ওই পর্যন্ত ঠিক আছে, এবার শীতল করার জন্য রেখে দিলাম। আচ্ছা তোমরা আমাকে বলো তো এর দ্রাব্যতা সবচেয়ে বেশি, দ্রাব্যতা বেশি মানে বুঝতে পারছো, সবচেয়ে সহজেই দ্রবীভূত হয়, আর এর দ্রাব্যতা কম। আমি যে দ্রাবকটা নির্বাচন করেছি সেই দ্রাবকে এর দ্রাব্যতা সবচেয়ে বেশি আর এর দ্রাব্যতা সবচেয়ে কম। এর দ্রাব্যতা বেশি মানে হচ্ছে এর সহজে দ্রবীভূত হয়, এর দ্রাব্যতা কম মানে সহজে দ্রবীভূত হয় না। এবার যখন আমি এই যে দ্রবণটাকে দ্রাবকে দ্রবীভূত করে উত্তপ্ত করলাম, করার পর সেকে নিলাম, নেওয়ার পর শীতল করতে শুরু করব, সবার আগে কে কেলাসিত হবে, এ নাকি সি? তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। উজ্জ্বল ভাই আপনার নাম পোলাপান শুনে বলছি উজ্জ্বল ভাইকে একটু দেখতে চাই। পোলাপান আচ্ছা প্লিজ তোমরা আমাকে একটু বলো যে এর যে দ্রাবকটা আমরা নির্বাচন করেছি সেই দ্রাবকে এর দ্রাব্যতা সবচেয়ে বেশি আর সি এর দ্রাব্যতা হচ্ছে সবচেয়ে কম। এবার আমি শীতল করতে গেলাম, শীতল করতে গেলে সবার আগে কে কেলাসিত হবে, এ নাকি সি? আচ্ছা মাহফুজুর নবী লিখেছো এ, অনিন্দিতা মণিগ্রাম লিখেছো এ, আফরিন ফেরদৌস লিখেছো এ, প্রতীক সাহা লিখেছো সি, ইশরাত এ, সাদ মোহাম্মদ এ, রিক্তা সরকার সি। আচ্ছা মাত্র 2 জন লিখেছো, রাফিউল ইসলাম লিখেছো সি, বেশিরভাগই তোমরা লিখেছো এ। তার মানে ব্যাপারটা আমি তোমাদের আসলে বুঝাইতে পারি নাই। সেটা হচ্ছে এর দ্রাব্যতা কম মানে কি, সে সহজে দ্রবীভূত হতে চায় না। ধরো একটা জায়গায় আমি তোমাদের 3 জনকে নিয়ে যেতে চাই, তাদের মধ্যে এ যেতে চায় না, এ যেতে চাইছিল না, একে আমরা জোর করে নিয়ে গেছি। ওই কাজটা শেষ হওয়ার পর যখন আমি বলবো কাজ শেষ সবাই চলে যাও, বলতো সবার আগে কে দৌড় দিবে? এ সবার আগে দৌড় দিবে না, কারণ এ তো যেতেই চাচ্ছিল না, ফলে ওই তো সবার আগে দৌড় দিয়ে চলে আসতে চাইবে। তো এ তো দ্রবীভূত হতে চাচ্ছিল না, দ্রাব্যতা সবচেয়ে কম, তাই যখন আমি শীতল করতে শুরু করব সবার আগে এই কেলাসিত হবে। একে তখন সেকে পৃথক করে নিলাম, আবার শীতল হতেই থাকবে, শীতল হতে হতে এক সময় কেলাসিত হতে থাকবে। কে ভাই বলতো? এর পর যার দ্রাব্যতা কম ছিল সেটা ধরো বি, এবার তাকে সেকে পৃথক করলাম, এইবার শেষে কে কেলাস তৈরি করবে ভাই বলতো? এ, এটাকে পৃথক করে নিলাম। এবার আমার মিশ্রণ থেকে এ, বি এবং সি পৃথক হয়ে গেল। এইবার একটু আগে যে কেলাসন পদ্ধতিটা করলাম সেই পদ্ধতিতে আবার প্রত্যেকটা উপাদানকে আমার কি করতে হবে? আলাদা করে বিশুদ্ধকরণ করতে হবে। এই পদ্ধতির নামই হচ্ছে ভাইয়া আংশিক কেলাসন। আমি আবার বলছি, কেলাসনের মতোই আংশিক কেলাসন। কেলাসনে কোনো ভেজাল থেকে একটা উপাদান পৃথক করি, আর আংশিক কেলাসনে 2 বা ততোধিক উপাদানকে তার মিশ্রণ থেকে কেলাস আকারে অংশে অংশে পৃথক করাকেই বলি আমরা আংশিক কেলাসন। কিভাবে পৃথক হবে? ওই একইভাবে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে উত্তপ্ত করলাম, উত্তপ্ত অবস্থায় সেকে নিলাম, এরপর শীতল করতে রেখে দিলাম। তো দেখা যাচ্ছে যে এই 3টার যেহেতু দ্রাব্যতার পার্থক্য থাকতে হবে, আমি বলেছি যার দ্রাব্যতা সবচেয়ে কম সে প্রথমেই কেলাসিত হতে শুরু করবে, ও কেলাসিত হয়ে গেলে ওকে পৃথক করে নেওয়া হয়। এরপর আবার শীতল হতেই থাকবে যখন, তখন আবার এরপর যার দ্রাব্যতাটা ছিল বেশি সে পৃথক হয়ে যাবে, মানে কেলাস তৈরি করতে থাকবে, তাকে আমরা পৃথক করব। এরপর আবার ফাইনালি দেখা যায় দ্রাব্যতা সবচেয়ে বেশি সে সবার শেষে কেলাসিত হবে। এভাবেই তার দ্রাব্যতার পার্থক্যের উপর ভিত্তি করে উপাদানগুলোকে অংশে অংশে পৃথক করাকেই বলা হচ্ছে আংশিক কেলাসন। তাহলে তোমরা ক্লিয়ার কি ভাব? তাহলে আজকে শুধু আমরা এই 2টা টপিকসই পড়লাম, কি কি? কেলাসন আর আংশিক কেলাসন। সামনে ক্লাসে আরো বিস্তারিত পড়ব, ওগুলো আরো বেশি মজার। আজকে রুমের তোমাদের হোমওয়ার্ক হলো 144 নাম্বার পেজ। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে পেজ নাম্বার, বইয়ের পেজ নাম্বার হচ্ছে 144, কোশ্চিন নাম্বার হচ্ছে 58 এবং 59। 58 এবং 59 এই 2টা কোশ্চেন তোমরা পড়বা, কেলাসন আর আংশিক কেলাসন। তার উপর ভিত্তি করে আমি যে সোডিয়াম ক্লোরাইডের পৃথককরণের বর্ণনাটা দিলাম সেটা বইয়ে লিখে দিয়েছি। কারো কোনো জায়গায় প্রবলেম হলে গ্রুপে পোস্ট দিবা, আগামী ক্লাসে আমরা আবার এখান থেকে শুরু করব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল।